বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি গ্রামার ক্লাস নেব। আমি মোহাম্মদ মুকেসুর রহমান, সহকারী শিক্ষক, নবমপুর মাধ্যমিক বিদ্যালয়, সদর সাতক্ষীরা। অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ন্যারেশন ক্লাস নেব, কোশ্চেন নম্বর 5। যেহেতু আজকে ক্লাস 9-এর ক্লাস মূলত, সেই কারণে আমাকে প্রথম থেকে শুরু করতে হয়। আশা করি তোমরা সকলে খাতা নিয়ে প্রস্তুত আছো এবং তোমরা যে যেখানে আছো বই খাতা নিয়ে বসে যাও। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা পড়ে লক্ষ্য করেছো আজকের টপিক ন্যারেশন। ন্যারেশন মূলত 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে হয়, এটা তোমরা সকলেই জানো। তো 5টা সেন্টেন্স: 1 অ্যাসার্টিভ, 2 ইন্টারোগেটিভ, 3 imperative, 4 optative, 5 exclamatory, 6 তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা তোমরা জানো যে একটা ন্যারেশনে দুটো ভাগ থাকে, একটা রিপোর্টেড ভাগ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড ভাগ এবং রিপোর্টেড স্পিচ এর কিছু পরিবর্তন আছে। যেমন প্রথমে আমরা রিপোর্টেড ভাগে পরিবর্তন করব সেটুর পরিবর্তে। সেটুর পরিবর্তে সেটুর পরিবর্তন অ্যাসার্টিভে সেটুর পরিবর্তে আমাদের কি লিখতে হবে? অ্যাসার্টিভে সেটুর পরিবর্তে তোমরা সেটু রাখতেও পারো বা টোল্ড লিখতে পারো, টোল্ড অথবা সেটু। ওকে। ইন্টারোগেটিভ যখন আমরা রিপোর্টেড ভার্বের পরিবর্তন করব তখন আমাদের আসবে asked। ইম্পারেটিভ তোমরা সকলে জানো, ইম্পারেটিভ বাক্য আমরা কিভাবে বুঝি? যে বাক্যগুলো মূলত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সেটুর পরিবর্তন একাধিক আসতে পারে। যেমন যদি আদেশ বোঝায় অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট ইত্যাদি। ওকে। অপারেটিভ, এখানে অপারেটিভ আমাদের আসে, আমরা কিভাবে বুঝি অপারেটিভ সেন্টেন্স? যে বাক্যগুলো আমাদের দোয়া প্রার্থনা বোঝায়, আশীর্বাদ সূচক, সেই বাক্যগুলো হচ্ছে অপারেটিভ। তো এখানে দোয়া, প্যারেড, কুইজ, প্যারেড বা কুইজ
এক্সক্লামেটরি সেন্টেন্সের ডেফিনিশনটা তোমরা জানো। এটি হচ্ছে যে বাক্যগুলো দ্বারা আমরা আনন্দ, উল্লাস বা দুঃখ প্রকাশ করি, সেই বাক্যগুলো হচ্ছে এক্সক্লামেটরি। তাহলে এখানে আনন্দ বুঝলে সেটার পরিবর্তে আমাদের বলবে exclaim with joy, অথবা exclaim with sorrow যদি দুঃখ বোঝায়। exclaim with sorrow, joy অথবা sorrow। ওকে, তো এখন আমরা আসি, আমরা রিপিটেড ভার্বের পরিবর্তনটা শিখলাম। এখন আমরা আসবো কনজাংশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন কি, মানে রিপিটেড ভার্ব আর রিপিটেড স্পিচ যখন আমাদের যুক্ত করতে হবে যেটি দ্বারা, সেটি হচ্ছে কনজাংশন। এখানে কনজাংশন, অ্যাসার্টিভের কনজাংশন হচ্ছে দ্যাট, ইন্টারোগেটিভের কনজাংশন হচ্ছে ইজ অথবা ডব্লিউএস। ডব্লিউএস অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, এগুলো প্রথমে ডব্লিউএস আছে। ইম্পারেটিভের কনজাংশন হচ্ছে টু। অপারেটিভের কনজাংশন দ্যাট। এক্সক্লামেটরি কনজাংশন দ্যাট। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এইগুলা আর কি কনজাংশন, এটা মনে রাখা খুবই সহজ। এখানে আমরা পাচ্ছি অপারেটিভ, এক্সক্লামেটরি আর অ্যাসার্টিভ এর কনজাংশন দ্যাট। এই যে তাহলে বাকি থাকে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। ইন্টারোগেটিভে ইম্পারেটিভ, ইম্পারেটিভে টু। তাহলে এই দুটো যদি আমরা মনে রাখি তাহলে আর তিনটা কনজাংশন হচ্ছে দ্যাট। মনে রাখাটা খুবই সহজ। তো আমরা এখন আসি, এখন আমরা যুক্ত করলাম। এরপরে আমাদের যখন আমরা রিপিটেড ভার্বের পরিবর্তন করলাম, এরপরে কি করলাম, কনজাংশন দিলাম। এবার রিপিটেড স্পিচের সাথে যোগ। তো রিপিটেড স্পিচের প্রথমে থাকে আমাদের সাবজেক্ট, অ্যাসার্টিভ, যদি ইম্পারেটিভে সাবজেক্ট থাকে না। তো সব সময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট ফার্স্ট পারসন যদি হয় তাহলে সাবজেক্টকে ফলো করে রিপিটেড ভার্বের, এবং যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপিটেড ভার্বের অবজেক্টকে ফলো করে। আর থার্ড পারসন যদি হয় তাহলে কাউকে ফলো করে না। তোমরা সকলেই জানো যে পার্সন সম্পর্কে না বললে একটু বোঝাই দিই ছোট্ট, যেমন আই, মাই, মি, এগুলো সব আমার, আমি, আমার ইত্যাদি, যাদের প্রথমে আ আছে। তাহলে যে পার্সনগুলোর অর্থগুলো প্রথমে আ আসে সেগুলা আছে 7%। ওকে, উই, আস, আওয়ার ইত্যাদি। এখন 7% ইউ আর ইউ, এগুলো হচ্ছে 7%। কারণ এগুলো দেখো যদি অর্থ করি তুমি বা তোমার ইত্যাদি, তাহলে তুমি প্রথমে তাহলে আসছে এখানে ত, সরি ত, ত যদি আসে তাহলে এটা হচ্ছে সেকেন্ড পারসন আর বাকিগুলো থার্ড পারসন। তো থার্ড পারসন যদি হয় তবে সেটি কাউকে ফলো করবে। ওকে,
তো পার্সন আমরা শিখলাম। তাহলে আমি কি বলেছি যে ফার্স্ট পারসন যদি হয় তাহলে রিপিটেড থাকবে, সাবজেক্টকে ফলো করবে, এবং সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করবে। এরপরে আমাদের টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন যদি না জানি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। যেমন টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তন আমরা কি করি? সাধারণত প্রেজেন্ট, প্রেজেন্ট ইন থাকলে পাস্ট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট। এখন পাস্ট ইনডেফিনিট যদি থাকে, পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের গঠন তোমরা জানো যে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্ব 3 এক্সপ্রেশন। ওকে, এখন যদি এম ইজ থাকে, এম ইজ আর, তাহলে হবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার। এখন যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে হবে হ্যাড বিন। ওকে, এখন যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আমাদের আসবে হ্যাড। ওকে, আরো কিছু পরিবর্তন আছে, যেমন কিছু কন্ডিশনাল আছে। সেগুলো হচ্ছে shall, will, may, might, must। মাস্ট থাকলে কি হবে? মাস্ট থাকলে হবে হ্যাড, মাস্ট থাকলে হবে হ্যাড টু। ওকে, shall থাকলে should, will থাকলে would, may থাকলে might ইত্যাদি। ঠিক এইভাবে এগুলো পাস্ট টেন্স। ওকে, তো আমরা ভার্বের পরিবর্তন শিখে ফেললাম। তো এখন আমি পার্সনের পরিবর্তন শিখলাম। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন সরাসরি কিছু বাক্য লিখি। যেমন হি said to me, he said to me, I had done the work। ওকে, এখন সর্বপ্রথম আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তো আমাদের রিপোর্টেড স্পিচ এই ইনভার্টেড কমা এর ভিতরে থাকে। তো আমরা সবসময় রিপোর্টেড স্পিচটা আগে দেখব, কারণ রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের রিপোর্টেড ভার্ব পরিবর্তন করা সম্ভব হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা বিবৃতিমূলক একটা বাক্য, আমরা এর নাম দিই হোয়াট। এখানে আদেশ শুরুতে অনুরোধ বিশেষ বোঝায়নি, তাহলে এটা ইম্পারেটিভ না। এখানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি, তাহলে এটা ইন্টারোগেটিভ না। এখানে কোনো দোয়া বা প্রার্থনা করা হয়নি, তাহলে এটা অপারেটিভ না। আবার এই বাক্যর দ্বারা কোনো আনন্দ বা দুঃখ প্রকাশ পায়নি, তাহলে এটা এক্সক্লামেটরি না। তাহলে আমাদের বাক্য হচ্ছে 5 প্রকার, 5 কাইন্ড অফ সেন্টেন্সেস। তাহলে বাকি থাকে অ্যাসার্টিভ। তো তোমরা পূর্বে শিখেছো অ্যাসার্টিভে রিপিটেড
ভার্বের পরিবর্তন, অ্যাসার্টিভে রিপিটেড ভার্বের পরিবর্তন আমরা টোল লিখতে পারি অথবা ছেটু থাকলেও অসুবিধা নাই। তাহলে আমাদের প্রথমে আমরা লিখি হি told me কনজাংশন। এবার আসবে কনজাংশন। কনজাংশন আমাদের আছে টিপে দ্যাট, তাহলে আমি দ্যাট লিখলাম, he told me that। এবার আসবে সাবজেক্ট। যখনই আমরা কোনো কনজাংশন বসাবো তখনই হচ্ছে সাবজেক্ট, কিন্তু যখন আমরা ইম্পারেটিভ টু বসাবো তখন আমাদের আসবে মূল ভাব। ওকে, তাহলে he told me that I, কোন পার্সন? I মানে আমি, তো আমি প্রথমে আ হচ্ছে ফার্স্ট আর ত হচ্ছে সেকেন্ড, তাহলে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হলে কাকে ফলো করে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে আছে হি, তাহলে এখানে আমি হি লিখতে পারি, হি। এবার দেখো হবে হ্যাজ, তাহলে হ্যাজ বা হ্যাজ থাকলে আমাদের বসবে হ্যাড। হি হ্যাড ভার্ব 3 আছে এখানে। ওকে, তো আমরা এটা একটা एग्जांपल দেখলাম। एग्जांपल হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এরপরে আমি আরো একটি অন্য সেন্টেন্সের एग्जांपले চলে যাই। সেটি নাম্বার 2, I said to him, I said to him, where are you going? Where are you going? তো এখানে বাক্যটি কি বাক্য সেটি আমরা এই প্রশ্নবোধক চিহ্ন দেখলেই বুঝতে পারি যে এটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি আগে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপিটেড ভার্বের পরিবর্তে সেটুর পরিবর্তে কি বসবে? আস্ক। তাহলে আই asked him। এর কনজাংশন ইফা ডবলএস, ইফা ডবলএস। তো এখানে ডবলএস আছে, তাহলে আমাদের ইফ লেখার প্রয়োজন নাই। এখন আমরা লিখব where, যখন আমরা কনজাংশন লিখব তারপরে আসবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে তুমি, তাহলে তো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করে, অবজেক্ট হচ্ছে এখানে হিম। তাহলে হিম যদি হয় এখানে বসবে সাবজেক্ট হিসেবে। তোমরা শিখেছো যে হিম এর সাবজেক্ট হচ্ছে হি। এর জাত থাকলে ওয়াজ হয়, তাহলে হি পরে ওয়াজ দাও, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে বসবে ওয়াজ। তারপর আছে ভার্ব গোয়িং। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমি এক এক করে 5টি সেন্টেন্সে एग्जांपल দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো অ্যাসার্টিভ হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। এখন আমরা আসবো ইম্পারেটিভ। ইম্পারেটিভে তোমরা যে শিখেছো যে এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে, সেই বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো আমি এক ধরনের একটা एग्जांपल দেই। They
হি said to me. He said to me, come here. He said to me, come here. তাহলে ইম্পারফেক্ট সেন্টেন্সটা চেনা খুবই সহজ। এর প্রথমে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট মূলত ইউ উচ্চ থাকে। তো আমি বাক্যটা ন্যারেশন করার চেষ্টা করি। হি, তো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একাধিক পরিবর্তন আসবে। এখানে আমাদের বুঝতে হবে রিপিটেড স্পিচটা কি বোঝাতে চাইছে। এখানে হি সেড টু মি, সে আমাকে বলেছিল কাম হিয়ার, এখানে আসো। এটা অনুরোধও হতে পারে, আবার আদেশও হতে পারে। তাহলে আমরা লিখতে পারি এটা হি রিকোয়েস্টেড, যদি অনুরোধ ধরি তাহলে রিকোয়েস্টেড, আর যদি আদেশ ধরি তাহলে অর্ডার, কাম হিয়ার, এখানে আসো। তো এখানে আমরা অর্ডার ধরি, যেহেতু এখানে প্লিজটা নাই, তাহলে অর্ডার মি, ইম্পারেটিভ কনজাংশন টু, তাহলে কনজাংশন দিলাম টুর পরে কি আসবে আমাদের কাম, হিয়ার থাকলে দেয়ার। ওকে, এরপরে আমি বাকি এক্সাম্পলে আসি। তো আমাদের এবার অপারেটিভ সেন্টেন্স, we said hooray, we have won the match. We have won the match. তো দেখো এই বাক্যটায় আমাদের আনন্দ প্রকাশ পেয়েছে। তো এটাতে we have won the match, এটা হচ্ছে একটা অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স পরিবর্তে আনন্দ বোঝালে we exclaim with joy that উই ভাগ পাচ্ছেন, তাহলে সাবজেক্টকে ফলো করে উই, হ্যাভ আছে তাহলে হ্যাড ওন দি ম্যাচ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আগামী অন্য কোনো অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের সাফল্য কামনা করি। তোমরা বাড়িতে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। তোমরা জানো যে এখন দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী একটা মহামারী চলছে। এর ভিতরে যতটুকু সম্ভব তোমরা সেভে থাকবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে। তো আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি। তোমরা যেভাবে আছো, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে, আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের ক্লাস নিতে পারি ঠিক মতো, তোমাদের সামনে আবার হাজির হতে পারি। তো এই বলে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।